আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আইএলটিএস এর গ্রামারের একটা টপিক, প্রেজেন্ট টেন্স নিয়ে। এবং আজকের আমার আলোচনা টপিক পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট মানে যে কাজটা আমরা অলরেডি করে ফেলছি, পাস্ট ইনডিফিনিট মানে যে কাজটা করা শেষ, পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন আমরা যদি বাংলায় যদি বলি আগের কাজগুলো কিরকম, যে আমি ভাত খেয়েছিলাম, আমি শপিং করেছিলাম, অথবা আমি মাছ ধরেছিলাম। এখন আমি মাছ ধরেছিলাম শব্দটাকে যদি আমি ইংলিশ করি, আই কচ ফিশ, আমি মাছ ধরেছিলাম। এখানে ক্যাচ শব্দটা থেকে কচ আসছে, সো এটা ভার্বের ফর্ম থেকে আসছে, এটা আমি পরে আলোচনা করছি। এখন আমি স্ট্রাকচারটা লিখি। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। আর বড় বাক্যর ক্ষেত্রে অবশ্যই এক্সটেনশন নামক কিছু একটা থাকবে। এখন এক্সটেনশন জিনিসটা কি? এক্সটেনশন জিনিসটা হলো মডিফায়ার কমপ্লেক্স সেন্টেন্সের কোনো কমপ্লেক্স সেন্টেন্স অর প্রিপজিশনাল ফ্রেজ, এই তিনটার একটা হবে অবশ্যই। এই তিনটা জিনিস আসলে আমাদের আলোচনা করে না আমাদের স্কুল কলেজে। আমাদের স্কুল কলেজে জাস্ট সাবজেক্ট ভার্ব অবজেক্ট পর্যন্তই আলোচনা করে। তার জন্য কি আমরা বড় কোনো বাক্য ইংলিশে লিখতে পারি না। বড় কোনো বাক্য ইংলিশে লিখতে বা বড় বাক্য বুঝতে আমাদের অবশ্যই স্ট্রাকচার সম্পর্কে ধারণা থাকতে হবে, এবং এই স্ট্রাকচার সম্পর্কে ধারণা থাকলে আমরা বড় বড় বাক্য লিখতে পারবো। এখন বড় বাক্য বানাইতে হলে আমি এখানে বলছি যে মডিফায়ার চিনতে হবে, কমপ্লেক্স সেন্টেন্স বুঝতে হবে, এবং প্রিপজিশনাল ফ্রেজ জিনিসটা বুঝতে হবে। সো এখন আমি জাস্ট আগে প্রিপজিশনাল ফ্রেজটা আমি আমার আগের ক্লাসগুলোতে আমি বুঝিয়েছি, তবুও আমি একটু সংক্ষেপে বলি যে প্রিপজিশনাল ফ্রেজ হলো যেটা প্রিপজিশন দিয়ে শুরু হয়। কি দিয়ে শুরু হয়? প্রিপজিশন দিয়ে শুরু, এন্ড এন্ড উইথ নাউন। নাউন দিয়ে শেষ হয়। নাউন কি? কোনো কিছুর নাম, জায়গার নাম, অথবা কোনো অনুভূতির নাম, এগুলো সবকিছুই কি নাউন। এখন কিছু প্রিপজিশন যদি আমরা বলি, প্রিপজিশন সব থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রিপজিশন আইএলটিএস এর ক্ষেত্রে: ইন, অন, এট, ইনটু, উইদিন, অ্যাবভ, অ্যাবাউট, অন, সরি, ফ্রম, ফর, সিন্স, এগুলো হলো প্রিপজিশন। এই প্রিপজিশন গুলা পড়লে আপাতত হবে যে এই শব্দগুলা দিয়ে যদি কোনো বাক্যের অংশ শুরু হয় তাহলে এটা প্রিপজিশনাল ফ্রেজের অন্তর্ভুক্ত। সো আই কচ ফিশ অন দা পন্ড, আমি পুকুরে মাছ ধরেছিলাম। এট মাই চাইল্ডহুড, আমার বাল্যকালীন সময়ে। এখন যদি আমি এটার স্ট্রাকচারটা ব্যাখ্যা করি, স্ট্রাকচার যদি আমি ব্যাখ্যা করি, এই বাক্যের স্ট্রাকচারটা হলো যে সাবজেক্ট, আই হলো এই বাক্যের সাবজেক্ট। একটু বড় করে দিই লেখাটা। এই বাক্যের সাবজেক্ট যদি আমি বলি, আই হলো বাক্যটার সাবজেক্ট, কজ শব্দটা হলো এখানে ভার্ব, ফিশ শব্দটা হলো এখানে অবজেক্ট। সাবজেক্ট আর অবজেক্ট কি নাউন হতে পারে? ফিশ মানে কি মাছ না? যে কোনো কিছুর নাম বুঝাইলে সেটাই নাউন হয়। এখন আসি আমাদের বাড়তি অংশটা। এই যে বাড়তি অংশ আমি বলছিলাম যে যে টেন্সের সাহায্যে আমরা যদি বড় বাক্য লিখতে যাই আমাদের তিনটা জিনিসের প্রয়োজন পড়বে। একটা হলো মডিফায়ার,
আরেকটা হলো কমপ্লেক্স সেন্টেন্সের গঠন বোঝা, আরেকটা হলো প্রিপজিশনাল ফ্রেজ। এর মধ্যে আমি যদি এটা দেখি, অন দা পন্ডস, এটা একটা প্রিপজিশনাল ফ্রেজ। এটা কেন প্রিপজিশনাল ফ্রেজ, এটা আমি একটু এক্সপ্লেন করি। আমি বলছিলাম যে প্রিপজিশনাল ফ্রেজ গুলা শুরু হবে প্রিপজিশন দিয়ে, শেষ হবে নাউন দিয়ে। সো অন কি একটা প্রিপজিশন না? আমি উপরে লিখছি না অন প্রিপজিশন? অন শব্দটা এখানে একটা প্রিপজিশন, আর পন্ড শব্দটা নাউন। আর এই মাঝখানে কোনো ভার্ব নাই, আছে? এই যে প্রিপজিশন দিয়ে শুরু হইছে আর শেষ হইলো নাউন দিয়ে, এই পুরা ঘটনাটা হলো এই পুরা তিনটা শব্দ মিলে প্রিপজিশনাল ফ্রেজ গঠন করছে। সো ফ্রেজ দুই রকম হইতে পারে, একটা নরমাল ফ্রেজ আর একটা প্রিপজিশনাল ফ্রেজ। প্রিপজিশনাল ফ্রেজে বাড়তি একটা জিনিস থাকবে, সেটা হলো প্রিপজিশন। নরমাল ফ্রেজে কোনো বাড়তি অংশ থাকবে না, শুধু দুই বা তিনটা শব্দ থাকবে। এখন তাহলে এটা হলো একটা, অন দা পন্ড শব্দটা কি একটা প্রিপজিশনাল, এট মাই চাইল্ডহুড এটাও হলো একটা আরেকটা প্রিপজিশনাল ফ্রেজ। এট মাই চাইল্ডহুড শব্দটা কি আরেকটা প্রিপজিশনাল ফ্রেজ। এখন আমি দেখো আরো কিছু বাক্য গঠন করি বড় বড়। আই ওয়ার্ক হার্ড, আমি কঠোর পরিশ্রম করেছি। ডিউরিং মাই কলেজ ডেজ টু অবটেন, অর্জন করতে এ গুড রেজাল্ট। আমি যখন কলেজে ছিলাম আমি প্রচুর পড়াশোনা করতাম, যেহেতু আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। তো এই বাক্যটা এখন ব্যাখ্যা করি। ওয়ার্ক আগে করতাম, এখন না, এই জন্য ওয়ার্কের সাথে একটা ইডি যুক্ত হয়েছে, পাস্ট টেন্স করা লাগবে। ওয়ার্ক মানে কাজ করি, নিয়মিত করি, আর ওয়ার্ক ওয়ার্ক মানে করেছিলাম। তো করেছিলাম এর জন্য একটা ইডি যুক্ত হয়েছে। তো এতটুকু পর্যন্ত আমরা সবাই বুঝি। আইটা হলো এখানে সাবজেক্ট, ওয়ার্কটা হলো এখানে ভার্ব, হার্ড শব্দটা হলো এখানে অবজেক্ট। এতটুকু পর্যন্ত আমাদের স্কুল কলেজে আমাদের টিচাররা শিখাইছে। যে জায়গাটায় ওনারা শিখায় নাই সেটা হলো এই ছোট বাক্যগুলাকে আমরা কিভাবে বড় বানিয়ে স্পিকিং এ এবং রাইটিং এ কাজে লাগাবো, যার কারণে কি আমাদের রাইটিংটা উইক। এখন আমি যদি এটাকে ব্যাখ্যা করি, ডিউরিং মাই কলেজ ডেজ, ডিউরিং মাই, এখানে ডিউরিং শব্দটা একটা প্রিপোজিশন। ডিউরিং শব্দটা কি প্রিপোজিশন। এখানে আমি এটা লিখি নাই, তুমি এখন লিখে নাও। ডিউরিং একটা প্রিপোজিশন, আরো আছে এমং, বিটুইন, এগুলা মুখস্থ প্রিপোজিশন, আরো প্রিপোজিশন আছে, অনেক আছে। সো এই অংশটা কি বাক্যের, ডিউরিং মাই কলেজ ডেজ, এগুলা কি? এত পর্যন্ত তো বুঝলাম, হার্ড পর্যন্ত সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এই অংশটা হলো একটা প্রিপোজিশনাল ফ্রেজ। কেন আমি ব্যাখ্যা করতেছি। প্রিপোজিশনাল ফ্রেজ টু অবটেন এ গুড রেজাল্ট, এটাও আরেকটা প্রিপোজিশনাল ফ্রেজ। এটা পরে আসতেছি, এখন আমি এটা ব্যাখ্যা করি এটা কেন প্রিপোজিশনাল ফ্রেজ। এই শব্দটা প্রিপোজিশনাল ফ্রেজ কারণ হইছে এই শব্দটার মধ্যে, এই শব্দটা শুরু হইছে প্রিপোজিশন ডিউরিং দিয়া। শুরু এই শব্দ গুচ্ছ, এখানে অনেকগুলা শব্দ আছে। শব্দটা শুরু হইছে, দরজাটা লাগাই দাও তো, প্রিপোজিশন স্টার্ট উইথ প্রিপোজিশন, লাইটটাও দিয়ে দাও, সবগুলা দাও না একসাথে। হ্যাঁ, স্টার্ট উইথ প্রিপোজিশন, এই যে শব্দের অংশটা এটা শুরু হইছে প্রিপোজিশন দিয়া। আর এই শব্দটা শেষ হইছে কি ডেজ দিয়ে, অর্থাৎ নাউন দিয়ে। ডেজ মানে দিন, অনেকগুলা দিন বুঝাইছে। তার মানে আমি বলছিলাম যে বাক্যের মধ্যে ভার্ব ছাড়া এমন অংশ যেটা বাক্যের শুরুতেও বসতে পারে, মাঝখানেও বসতে পারে, আবার শেষেও বসতে পারে,
ওই অংশটা যদি প্রিপোজিশন দিয়ে শুরু হয় এবং শেষ হয় নাউন দিয়ে, ওইটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। এজন্য ডিউরিং মাই কলেজ কলেজ ডেজ, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। এটা আমি একটু কালার করে দেই। আচ্ছা, তারপর টু অবটেন এ গুড রেজাল্ট শব্দটা কি বলতে পারবা? আচ্ছা, টু অবটেন এ গুড রেজাল্ট, এটা দেখো প্রিপোজিশন টু দিয়ে শুরু হয়েছে না? অলরেডি তো আমার অবজেক্ট শেষ। অবজেক্ট কি অলরেডি, তাহলে শুরু হয়েছিল যে প্রিপোজিশন টু দিয়ে শুরু হয়েছিল, প্রিপোজিশন, আর শেষ হয়েছে এখানে কি রেজাল্ট দিয়ে বা অবজেক্ট দিয়ে। এজন্য টু অবটেন এ গুড রেজাল্ট, সরি এখানে অবজেক্ট না, নাউন দিয়ে। রেজাল্ট মানে ফলাফল, ফলাফল শব্দটা কি একটা নাউন। এজন্য এটাও একটা কি প্রিপোজিশনাল ফ্রেজ। টু মাঝে মাঝে ইনফিনিটিভ হিসাবে কাজ করে, মাঝে মাঝে প্রিপোজিশনাল ফ্রেজ হিসাবে কাজ করে। সো এগুলো নিয়ে পরে আলোচনা করতেছি। এবার আরো কিছু পাস্ট টেন্সের বাক্য লিখি। উই প্লেড উই ওয়েন্ট আখাউড়া, আমরা আখাউড়া গিয়েছিলাম। অন দা লিচিস গার্ডেন, গতকালকে আসলেই গেছিলাম আমরা। ওয়েন্টের পর টু দিয়ে দাও। লিচিস গার্ডেন, গতকালকে আমরা আখাউড়ায় গেছিলাম। আখাউড়া লিচির বাগানে গেছিলাম। So, এটা আসলে লাগবে না, এটা একটু কেমন জানি হয়ে গেছে বাক্যটা, এটা মুছে দিলাম। বাংলাদেশ কিছুদিন আগে ইউএস এর সাথে একটা ম্যাচ হারছে না? লস্ট এ ম্যাচ এগেইনস্ট দা ইউএসএ ইন ক্যালিফোর্নিয়া ক্রিকেট স্টেডিয়াম। বাংলাদেশ একটা ক্রিকেট খেলা হারছিল, যে খেলাটা অনুষ্ঠিত হয়েছিল কোন স্টেডিয়ামে? ক্যালিফোর্নিয়া ক্রিকেট স্টেডিয়ামে। এটাও যদি আমরা স্ট্রাকচারটা ব্যাখ্যা করি, এখানে বাংলাদেশ অবশ্যই সাবজেক্ট, লস্ট শব্দটা অবশ্যই ভার্ব, এ ম্যাচ শব্দটা এখানে অবজেক্ট, এগেইনস্ট দা ইউএসএ শব্দটা প্রিপোজিশনাল ফ্রেজ, ইন ক্যালিফোর্নিয়া শব্দটাও প্রিপোজিশনাল ফ্রেজ। এখন আমি যদি এই বাক্যটার স্ট্রাকচারটা যদি আমি তোমাদের একটু বুঝাই। সো এগেনস্ট শব্দটা যেহেতু প্রিপোজিশন, আর ইউএসএ একটা দেশের নাম যেটা একটা নাউন, প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে, এই জন্য এগেনস্ট দ্য ইউএসএ শব্দটা প্রিপোজিশনাল ফ্রেজ। কোন স্টেডিয়ামে খেলাটা হয়েছিল, কোন স্টেডিয়ামের নামের আগে ইন বসে, ইন শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়াম, ইন জহুরুল আহমেদ চৌধুরী স্টেডিয়াম। এই কারণে এখানে ক্যালিফোর্নিয়া শব্দটা, ইন দা ক্যালিফোর্নিয়া ক্রিকেট স্টেডিয়াম শব্দটা হলো প্রিপোজিশনাল ফ্রেজ। এই হলো আমার পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস, সরি পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার, বা কিভাবে পাস্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যে বড় বাক্য বানাতে হয়।